হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বিবর্ণ সিঁদুর গল্প লেখিকার ভিলেনের সাথে বিয়ে গল্প লেখিকার নতুন একটি গল্প। তো আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো 1 নম্বর পর্বটি আমরা দিয়েছিলাম, তো আজকে 2 এবং 3 নম্বর পর্ব দেওয়া হলো। তো এখন থেকে নিয়মিতই আমরা গল্পটি প্রতিদিন 2টা একটা করে পার্ট দেব। তো অবশ্যই গল্পটা সবাই পড়বেন, আর গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন থেকে নিয়মিতই গল্পটি পাবেন। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি পড়তেই থাকুন। আর গল্পটি পড়ার পর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো মোবাইলের সাউন্ডটি পুরোপুরি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। তো আজকে আমাদের আলোচনার বিষয় মৃত্তিকা। পেনিট্রেশন টেস্ট এর আওতায় একটি টেস্টের নাম হলো সিবিআর টেস্ট। অবশ্যই এই টেস্টটি বিশেষ ধরনের বিয়ারিং টেস্ট। এতে লোডেড এলাকায় অপেক্ষাকৃত ছোট এবং পেনিট্রেশন ও লোডেড এলাকায় অনুপাত বেয়ারিং টেস্ট অপেক্ষায় অধিক। সাবগ্রেড মৃত্তিকায় ইলাস্টিক ডিফরমেশন পরোক্ষভাবে জানার জন্য এই টেস্ট ব্যবহার করা অধিক। যুক্তরাষ্ট্রের জনপদ বিভাগ কর্তৃক এই টেস্ট প্রথম উদ্ভাবিত হয়। এই টেস্ট মোল্ড তৈরিকৃত নমুনা বা কার্যক্ষেত্র সরাসরি সরজমিনে করা যেতে পারে। তৈরিকৃত নমুনা বা সরজমিনে পরীক্ষায় 2.5 মিলিলিটার পেনিট্রেশন কালে অর্পিত লোডের পরিমাণ একই পেনিট্রেশন এর আদর্শ লোডের পরিমাণ অনুপাতে শতকরা হারকে সিবিআর মান সমান বলা হয়। সিবিআর এর মান মাটির কোনো বৈশিষ্ট্য যেমন সংসক্তি, ঘর্ষণ কোণ ইত্যাদি সম্পর্কে অবহিত করে না। তাছাড়া স্থূলদানার মৃত্তিকার নমুনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফলাফল দেখায়। তাই নির্ভরযোগ্য ফলাফলের জন্য পরীক্ষাটি কয়েকবার করতে হয়। এ বিষয়ে সরলরেখা অবশ্যই শুধুমাত্র 20 মিলিলিটার চালনীর অতিক্রান্ত মৃত্তিকার ক্ষেত্রে এই পরীক্ষাটি প্রযোজ্য। নমুনা মাটির উপরের পৃষ্ঠ নম্য বা নতুন পৃষ্ঠে প্লাজার যথাযথভাবে স্থাপনে ব্যাহত ঘটলে এই পরীক্ষার ফলাফল গ্রাফের প্রারম্ভিক অংশ উত্তল হতে পারে। সিবিআর এর মান নমনীয় সড়ক ডিজাইনে অধিক ব্যবহার হয়। এর জন্য গ্রাফ অঙ্কনে সচরাচর উল্লম্ব অক্ষে লোড এবং ভূমিতে পেনিট্রেশন প্রদর্শিত হয়। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ভূস্তর তদন্তকরণ বলতে কি বোঝায়? ভূস্তর তদন্তকরণ হলো মৃত্তিকার বিক্ষত নমুনা বলতে কি বোঝায়? মৃত্তিকার বিক্ষত নমুনা হলো মৃত্তিকার যে নমুনা সংগ্রহকালে প্রাকৃতিক অবস্থা, গঠন, আকার, আকৃতি, জলীয় কণা ইত্যাদি বিকৃত হয়, সেই ধরনের বিকৃত মৃত্তিকাকে নমুনা মৃত্তিকা বিক্ষিপ্ত বলা হয়। মৃত্তিকার অক্ষত নমুনা বলতে কি বোঝায়? মৃত্তিকার অক্ষত নমুনা হলো যে মৃত্তিকার প্রাকৃতিক অবস্থানের ভৌতিক ও যান্ত্রিক ধর্মাবলী, পীড়ন, সশ্রিন্দতা, গ্রহণশৈলী, জলীয় কণা ইত্যাদি আবিষ্কৃত থাকে, তাকে মৃত্তিকার অক্ষত নমুনা বলা হয়। মৃত্তিকার কি কি পরীক্ষার জন্য অক্ষত নমুনার দরকার হয়?
মৃত্তিকার চাপ সহন ক্ষমতা, শিয়ার স্ট্রেন্থ, ভেদ্যতা, সংকোচন সীমা ইত্যাদি পরীক্ষার জন্য অক্ষত মৃত্তিকার নমুনা নেওয়ার দরকার হয়। পেনিট্রেশন সংখ্যা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স বলতে কী বোঝায়? আদর্শ পেনিট্রেশন পরীক্ষার নমুনা সংগ্রহকালে ৬৫ কেজি ওজনের হ্যামারের আঘাতে ৪৫০ মিলিমিটার প্রবেশ করানো হয়। এর মধ্যে প্রথমে ১৫০ মিলিমিটার প্রবেশের জন্য হ্যামারের ঘা সংখ্যা ধরা হয় না। পরবর্তীতে ৩০০ মিলিমিটার প্রবেশ করানোর জন্য ঘা সংখ্যা পেনিট্রেশন সংখ্যা ধরা হয়। আদর্শ পেনিট্রেশন পরীক্ষার পদ্ধতি বর্ণনা করো। আদর্শ পেনিট্রেশন পরীক্ষা একটি ইনসিটু পরীক্ষা, যে সকল সংসর্তিহীন মৃত্তিকা স্যাম্পল নেওয়া কষ্টকর, ওই সকল ক্ষেত্রে এই পরীক্ষা বিশেষ উপযোগী। এর সাহায্যে সংসর্তিহীন মৃত্তিকা আপেক্ষিক ঘনত্ব, শিয়ার প্রতিরোধ ক্ষমতা নিরূপণ করা যায়। এটির সাহায্যে সংসর্তি প্রবণ মৃত্তিকা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ নিরূপণ করা যায়। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন, আশা করি গল্পটি ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের গল্পগুলা নিয়মিতই আমরা আমাদের চ্যানেলে দেব। তো আমাদের যে কয়টা চ্যানেলে গল্প দিই, তো অবশ্যই প্রত্যেক কয়টা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি সুন্দর সুন্দর অনেক গল্প উপহার দেওয়ার আপনাদের চেষ্টা করব। বোরহোল করাকালে ইঞ্চিত গভীরতায় এই পরীক্ষা করা হয়। এই নির্দিষ্ট গভীরতায় বোরহোল করার পর ড্রিলিং যন্ত্রপাতি খুলে এ স্যাম্পল পাইপের প্রান্তে স্পিরিটপূর্ণ স্পেশাল স্যাম্পেলার যুক্ত করে স্যাম্পলটিকে বোরহোলের তলদেশে পর্যন্ত পৌঁছানো হয়। স্যাম্পেলার বোরহোলের তলদেশে স্পর্শ করার পর পাইপের উপর প্রান্তে ৬৫ কেজি ওজনের ড্রপ হ্যামারের সাহায্যে ৭৫০ মিলি উপর হতে মিনিটে ৩০ বার ফেলতে হয়। স্যাম্পেলারের ১৫০ মিলিমিটার গভীরতায় পৌঁছে কতবার হ্যামারের ঘা দিতে হয় তা হিসাব করা হয়। এভাবে পরবর্তী ১৫০ মিলিমিটার তৎপরবর্তী ১৫০ মিলিমিটার গভীরতায় পৌঁছানোর জন্য ঘা-এর সংখ্যা হিসাব করা হয়। প্রথম ৫০ মিলিমিটারে প্রাপ্ত ঘা সংখ্যা বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে ৩০০ মিলিমিটার প্রাপ্ত ঘা সংখ্যাকে পেনিট্রেশন সংখ্যা বা রেজিস্ট্যান্স বলা হয়। যদি ১৫০ মিলিমিটার গভীরতায় ঘা-এর সংখ্যা ৫০-এর বেশি হয় তবে এটি গ্রহণযোগ্য নয় এবং পরীক্ষাটি পরিত্যাজ্য। মৃত্তিকার স্তরে পানিতলের অবস্থান, দানার আকার, চাপিত অবস্থা, কনফাইন্ডিং প্রেসার ইত্যাদি কারণ পেনিট্রেশন রেজিস্ট্যান্সকে প্রভাবিত করে। তাই সরজমিনে প্রাপ্ত পেনিট্রেশন নম্বর এনজি-কে সংশোধন করে নেওয়ার দরকার হয়। অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে সাধারণত দু ধরনের সংশোধনীয় দরকার: এক ডিলাটেন্সি সংশোধনী, ওভারবার্ডেন সংশোধনী ইত্যাদি। ডিলাটেন্সি সংশোধনী: যেহেতু পানিতলের নিচের পলিমিশ্রিত বালি ও সূক্ষ্ম বালিতে ছিদ্রাস্থিত পানির চাপ সৃষ্টি হয় এবং ফলে এর প্রভাব ও অপসরণ সম্ভব হয় না। ফলত এটি একটি পেনিট্রেশন প্রতিরোধ করে এবং পেনিট্রেশন নম্বর এন এর প্রভাব ফেলে। এক্ষেত্রে টারজারি ও স্পেক সূক্ষ্ম বালির ক্ষেত্রে এন এর মান ১৫-এর অধিক হলে নিচের সংশোধনের সুপারিশ করেন। ওভারবার্ডেন সংশোধনী: দানাদার মাটিতে ওভারবার্ডেন প্রেসার পেনিট্রেশন প্রতিরোধে প্রভাব ফেলে। যদি
একই বৈশিষ্ট্যের ও আপেক্ষিক ঘনত্বের দুটি মাটি ভিন্ন ধরনের চাপে থাকে, তবে অধিক চাপে থাকা মাটিকে অধিক পেনিট্রেশন নম্বর পাওয়া যাবে। সংসর্তহীন মৃত্তিকার ক্ষেত্রে গভীর বৃদ্ধির সাথে সাথে পেনিট্রেশন নম্বর n বেড়ে যায়, তাই কম গভীরতায় পেনিট্রেশন নম্বর n কম হয়। মৃত্তিকার পার্শ্বচাপকে কি ভাগে ভাগ করা যায়? মৃত্তিকার পার্শ্বচাপকে নিশ্চল চাপ, সক্রিয় চাপ, পরোক্ষ চাপ এই তিনটি ভাগে ভাগ করা যায়। মৃত্তিকার সক্রিয় চাপ কাকে বলে? মৃত্তিকার যে চাপে ঠেস কাঠামোর ভরাট সামগ্রীর বিপরীত দিকে সরে যায়, অর্থাৎ ভরাট সামগ্রীর বিস্তৃতি ঘটে, তাই মৃত্তিকার সক্রিয় চাপ। মৃত্তিকার পরোক্ষ চাপ কাকে বলে? যে আনুভূমিক চাপের প্রভাবে ঠেস কাঠামোর ভরাটকৃত কাঠামোর সংনমন ঘটে। মৃত্তিকার এই আনুভূমিক চাপকে মৃত্তিকার নিঃশেষ্ট চাপ বা পরোক্ষ চাপ বলা হয়। মৃত্তিকার ভারবহন ক্ষমতা কাকে বলে? মৃত্তিকার একক ক্ষেত্রফলে যে পরিমাণ ভার বহন করতে পারে তাকে মৃত্তিকার ভারবহন ক্ষমতা বলা হয়। ভিত্তির ক্ষেত্রে এসপিটি কতটুকু গভীরতা পর্যন্ত করা হয়? ভিত্তির ক্ষেত্রে ভিত্তিতল হতে ভিত্তির প্রস্থের 1.5 হতে 2 গুণ গভীরতা পর্যন্ত এসপিটি করা হয়। কনসিডেশন সেটেলমেন্ট কাকে বলে? মৃত্তিকার রুদ্ধ হতে পানি অপসারিত হবার ফলে সেই যে সেটেলমেন্ট ঘটে তাই কনসিডেশন সেটেলমেন্ট। ভারজনিত কারণে কি ধরনের সেটেলমেন্ট ঘটে থাকে? ভারজনিত কারণে তৎক্ষণিক সেটেলমেন্ট, কনসিডেশন সেটেলমেন্ট এবং সেকেন্ডারি কনসিডেশন সেটেলমেন্ট ঘটে থাকে। প্লেট লোড পরীক্ষা কি? মাটির ভারবহন ক্ষমতা জানার জন্য সরাসরি সরজমিনে নির্দিষ্ট নিয়মানুসারে মাটির উপরে স্থাপিত প্লেটের উপর ভার চাপিয়ে প্লেট দেবে যাওয়ার প্রবণতা ও ভার ধাপে ধাপে বৃদ্ধি করে এই পরীক্ষা করা হয়। প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে অনুমোদিত নিয়মে মাটির ভারবহন ক্ষমতা হিসাব করে নির্ণয় করা হয়। এটি একটি ফিল্ড টেস্ট পরীক্ষা। কোন ধরনের মৃত্তিকায় এসপিটি করা হয়? সাধারণত সংশক্তিহীন মৃত্তিকার ক্ষেত্রে এসটিপি করা হয়। টারজাগিওর সূত্র সীমাবদ্ধতা 1 নম্বরে ফাই পরিবর্তনের মাটি সংকুচিত হবে এবং ফুটিংয়ের সামান্য নিম্নমুখী সরণ হবে যা প্লাস্টিক জোনে সম্পূর্ণ প্রসারিত হবে না। মাটির পরোক্ষ চাপ হিসাবের জন্য যে ত্রুটি হবে তা খুবই সামান্য এবং প্রবাহের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বেস লেভেলের উপর মাটি শিয়ার রেজিস্ট্যান্স আগ্রহ করা যে ত্রুটি দেখা দেবে তার জন্য ভিত্তির গভীরতা বৃদ্ধি করতে হবে। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্প পড়তেছেন না তারা অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি পড়ুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিন। বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। বিম বলতে কি বোঝায়? বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটির পিলার, কলাম, দেওয়াল বা সাপোর্ট নামে পরিচিত ইত্যাদির উপর অবস্থান করে এবং এর উপর আরোপিত লোডকে সাপোর্টে সমানভাবে স্থানান্তরিত করে। কাঠ, ইস্পাত, ঢালাই, লোহা, আরসিসি ইত্যাদি বিমের উদাহরণ। বিম কত প্রকার ও কি কি? বিম সাধারণত 5 প্রকার।
সাপোর্ট অনুসারে বিম 5 প্রকার: সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম এবং ধারাবাহিক বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কাকে বলে? যে সব বিমের সাপোর্ট প্রতিক্রিয়ার সাম্যবস্থ সূত্র প্রয়োগ করে নির্মাণ করা হয় ওই সকল বিমকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলে। সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম ও ঝুলন্ত বিম স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের অন্তর্ভুক্ত। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে কী বোঝায়? যে সব বিমের সাপোর্ট প্রতিক্রিয়ার সাম্যবস্থ সূত্র প্রয়োগ করে নির্ণয় করা হয় না তাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়। যেমন আবদ্ধ বিম, ধারাবাহিক বিম ইনডিটারমিনেট বিম এর অন্তর্ভুক্ত। বিমের সাপোর্ট কয় প্রকার ও কী কী? বিমের সাপোর্ট হলো 3 প্রকার: কবজাযুক্ত সাপোর্ট, সাধারণ সাপোর্ট আর একটা হলো আবদ্ধ সাপোর্ট। বিমে কি কি ধরনের লোড কাজ করে? বিমে 3 ধরনের লোড কাজ করে। 1 নম্বর হলো কেন্দ্রীভূত বা বিন্দু লোড, সমভাবে বিস্তৃত লোড, অসমভাবে বিস্তৃত লোড বা সমভাবে পরিবর্তিত লোড বা ত্রিভুজাকৃতিতে বর্ধিত লোড ইত্যাদি। শিয়ার ফোর্স কাকে বলে বা শিয়ার ফোর্স বলতে কী বোঝায়? বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের শিয়ার ফোর্স বলা হয়। বেন্ডিং মোমেন্ট বলতে কী বোঝায়? বিমের কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল লম্ব বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফলের ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট বলা হয়। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে মূলত পার্থক্য। শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে মূলত পার্থক্য হলো শিয়ার ফোর্স যেখানে সর্বোচ্চ, বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বনিম্ন, এবং শিয়ার ফোর্স যেখানে সর্বনিম্ন, বেন্ডিং মোমেন্ট সেখানে সর্বোচ্চ। পজিটিভ এবং নেগেটিভ শিয়ার ফোর্স বলতে কী বোঝায়? পজিটিভ শিয়ার ফোর্স: কোনো লোড যদি বিমকে এরূপ শিয়ার করতে চায় যে এর বাম পার্শ্ব বা ডান পার্শ্বের তুলনায় উপরের দিকে উঠতে চায় তবে তাকে পজিটিভ বা ধনাত্মক শিয়ার ফোর্স বলা হয়। নেগেটিভ শিয়ার ফোর্স: কোনো লোড যদি বিমকে এরূপ শিয়ার করতে চায় যে এর ডান পার্শ্ব বা বাম পার্শ্বের তুলনায় উপরের দিকে উঠতে চায় তবে তাকে নেগেটিভ বা ধনাত্মক শিয়ার ফোর্স বলা হয়। পজিটিভ এবং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট বলতে কী বোঝায়? পজিটিভ এবং বেন্ডিং মোমেন্ট: বিমের উপর লোড প্রয়োগ করার ফলে যদি বিমের উপরের অংশ চাপে এবং নিচের অংশ টানে থাকে অর্থাৎ উপরের দিক উত্তলাকার হয় তাকে পজিটিভ বা ধনাত্মক বেন্ডিং মোমেন্ট বলা হয়। নেগেটিভ বেন্ডিং মোমেন্ট: বিমের উপর লোড প্রয়োগ করার ফলে যদি বিমের নিচের দিকে চাপ এবং উপরের দিকে টান থাকে অর্থাৎ নিচের দিকে অবতলকার করা বা নেগেটিভ এর ধনাত্মক বেন্ডিং মোমেন্ট বলা হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলতে কী বোঝায়? নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগে বিমের কোথায় কী পরিমাণ শিয়ার ফোর্স পাওয়া যায় অর্থাৎ বিমের প্রতিটি সেকশনে শিয়ার ফোর্সের মান দেখিয়ে যে ডায়াগ্রাম করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলা হয়। শিয়ার ফোর্সকে ইংরেজি ভি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলতে কী বোঝায়? নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগে বিমের কোথায় কী পরিমাণ বেন্ডিং মোমেন্ট পাওয়া যায় অর্থাৎ বিমের প্রতিটি সেকশনে বেন্ডিং মোমেন্টের মান দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলা হয়। বেন্ডিং মোমেন্টের ইংরেজি এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। বিপজ্জনক সেকশন বলতে কী বোঝায় বা বিপজ্জনক সেকশন কি? বিমের যে সেকশনে শিয়ার ফোর্সের মান শূন্য অর্থাৎ শিয়ার ফোর্সের ডায়াগ্রামের যে সেকশনে শিয়ার ফোর্সের চিহ্ন পরিবর্তন করে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ
উক্ত সেকশনকে বিপজ্জনক সেকশন বলা হয়। এরূপ সেকশনে বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ হয়। ইনফ্লেকশন পয়েন্ট বলতে কি বোঝায়? বিমের যে সেকশনে বেন্ডিং মোমেন্টের মান শূন্য, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যে বিন্দুতে বেন্ডিং মোমেন্টে পজিটিভ থেকে নেগেটিভ মোমেন্টে পরিবর্তন করা হয় তাকে ইনফ্লেকশন পয়েন্ট বলা হয়। বিমের উপর কি পরিমাণ লোড ক্রিয়া করে? বিমের উপর প্রধানত 3 ধরনের লোড ক্রিয়া করে। 1 নম্বরে হলো নিশ্চল ভর, 2 নম্বরে সচল ভর, 3 নম্বরে হলো পরিপার্শ্বিক ভর। বিশুদ্ধ মোমেন্ট বলতে কি বোঝায়? কোনো দণ্ডের এক প্রান্তে পিন ব্যবহার করে অন্য প্রান্তে বল প্রয়োগ করলে এরূপে ঘুরে যে এতে কোনো বেন্ডিং মোমেন্টের সৃষ্টি হয় না, তবে উক্ত বলের মোমেন্টকে বিশুদ্ধ মোমেন্ট বলা হয়। বিমের ক্ষেত্রে বিপজ্জনক সেকশন এতটা বিপজ্জনক কেন? বিমের ক্ষেত্রে বিপজ্জনক সেকশন বেন্ডিং মোমেন্টের মান সর্বোচ্চ এবং এখানেই সবচেয়ে বেশি ডিফ্লেকশন হয়ে থাকে, তাই এতটা বিপজ্জনক। বিভিন্ন প্রকার বিমের চিত্রসহ বর্ণনা দাও। বিভিন্ন প্রকার বিম বলতে বিম সাধারণত 5 প্রকার: সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম আর ধারাবাহিক বিম। সাধারণভাবে স্থাপিত বিম: যে সকল বিমের উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলা হয়। এই সকল বিমের যে কোনো প্রান্তই দৃঢ়ভাবে আটকানো থাকে না বলে উভয় প্রান্ত বাঁকানো মোমেন্টের মান শূন্য হয়। এই বিমের এক প্রান্ত কবজাযুক্ত এবং অন্য প্রান্ত রোলার সাপোর্ট থাকে, যাতে একটি আনুভূমিক বল প্রতিরোধ করতে সক্ষম হয়। ক্যান্টিলিভার বিম: যে সকল বিমের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ এবং অপর প্রান্ত মুক্ত অবস্থায় লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলা হয়। ঝুলন্ত বিম: যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাহিরে অবস্থান করে তাকে ঝুলন্ত বিম বলা হয়। আবদ্ধ বিম: যে সকল বিমের উভয় প্রান্তই সাপোর্টের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অবস্থায় লোড বহন করে তাকে আবদ্ধ বিম বলা হয়। ধারাবাহিক বিম: যে সকল বিমের 3টি সাপোর্টের উপর অবস্থান করে এবং বিভিন্ন প্রকার লোড বহন করে থাকে তাকে ধারাবাহিক বিম বলা হয়। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো। শিয়ার ফোর্স ডায়াগ্রাম সরলরেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত। সাধারণত ধনাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরের দিকে এবং ঋণাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের নিচের দিকে অবস্থান করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড পূর্ণ অবস্থায় নির্দেশ করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের উল্লম্ব রেখা এবং রেখার মান যথাক্রমে কেন্দ্রীভূত লোডের পূরকবিন্দু ও কেন্দ্রীভূত লোডের পরিমাণ নির্দেশ করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বক্ররেখা বিমের পরিবর্তনশীল লোড নির্দেশ করে ইত্যাদি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সরলরেখা অথবা মসৃণ বাঁক দ্বারা গঠিত হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা বিমের উপর লোড শূন্য অবস্থায় নির্দেশ করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে মসৃণ বক্ররেখা বিমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর ত্রিভুজাকার লোড নির্দেশ করে। বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের উল্লম্ব রেখা ও
রেখার মান বিমের উপর বিশুদ্ধ মোমেন্ট বা যুগল পূরক বিন্দু ও পরিমাণ নির্দেশ করে। সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্তে এবং ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান 0 হয়। তো বন্ধুরা, এখনও যারা মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা পড়বেন, তাহলে গল্পটি পড়তে আপনাদের আরও সুবিধা হবে। তো মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বেন্ডিং পীড়ন বলতে কী বোঝায়? বাহ্যিক বল প্রয়োগের ফলে বিমের বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয়। এই বেন্ডিং মোমেন্টের ফলে বিম বাঁকা হতে চায়। বিমের পদার্থের অভ্যন্তরীণ পীড়ন এই বেঁকে যাওয়ার প্রভাবকে প্রতিহত করে বা করতে চেষ্টা করে। সুতরাং বিমে একজোড়া বিশুদ্ধ মোমেন্ট বা প্রকৃত বল দ্বারা সৃষ্ট বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করতে বিম অভ্যন্তরীণ পীড়ন যে বাধা প্রদান করে তাকে বেন্ডিং বা লম্বিক পীড়ন বলা হয়। বেন্ডিং কত প্রকার ও কি কি? বেন্ডিং দুই প্রকার, একটা হলো বেন্ডিং বিশুদ্ধ বেন্ডিং আর একটা হলো সাধারণ বেন্ডিং। নিরপেক্ষ অক্ষ বলতে কি বোঝায়? লোড প্রয়োগে বিম বেঁকে গেলে একদিকে সংকুচিত হয়ে চাপ পীড়ন এবং অন্যদিকে প্রসারিত হয়ে টান পীড়ন সৃষ্টি করে। বিমের উভয় পার্শ্বের হতে ভিতরের দিকে পীড়ন ক্রমে কমতে থাকে এবং এমন একটি তলে পৌঁছায় যেখানে চাপ ও টান শূন্য, অর্থাৎ কোনো পীড়ন উৎপন্ন হয় না। ওই শূন্য পীড়ন বিন্দু বা তল বরাবর যে অক্ষ কল্পনা করা হয় তাকে নিরপেক্ষ অক্ষ বলা হয়। প্রতিরোধী মোমেন্ট বলতে কী বোঝায়? বিমের নিরপেক্ষ অক্ষের উপরের দিকে চাপা পীড়ন এবং নিচের দিকে টান পীড়ন সৃষ্টি হয়। চাপ এলাকায় লব্ধি বল এবং টান এলাকায় লব্ধি বল পরস্পর সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী, কিন্তু একই সরলরেখায় ক্রিয়াশীল নয়। ফলে বলদ্বয় একটি যুগলের সৃষ্টি করে। পদার্থ বা বিমের অভ্যন্তরে সৃষ্ট এরূপ যুগলের মোমেন্টের বাহ্যিক বলের কারণে বিমের সৃষ্ট মোমেন্ট সমান এবং বিপরীতমুখী, যা বেন্ডিং মোমেন্টের প্রতিরোধ করে। অর্থাৎ বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করার জন্য বিমের অভ্যন্তরের চাপ এলাকায় লব্ধি বলের এবং টান এলাকায় লব্ধি বল এর দ্বারা সৃষ্ট যুগলের মোমেন্টকে প্রতিরোধ মোমেন্ট বলা হয়। সেকশন মডুলাস বলতে কী বোঝায়? কোনো সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া এবং উক্ত সেকশনের ভরকেন্দ্র হতে বহিস্থ প্রান্তের দূরত্বের অনুপাতকে ইলাস্টিক সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক বলা হয়। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। বেন্ডিং মোমেন্টের সূত্রটি নোটেশন সহ লেখো। বিমের বেন্ডিং স্ট্রেংথ ডায়াগ্রাম কি? কোনো বিম সেকশনের নিরপেক্ষ অক্ষ হতে বিভিন্ন দূরত্বে বেন্ডিং স্ট্রেংথের পরিমাণ দেখিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে বেন্ডিং স্ট্রেংথ ডায়াগ্রাম বলা হয়। বিমের অনমনীয়তা বলতে কী বোঝায়? স্টিফনেস শব্দের অর্থ অনমনীয়তা। লোড প্রয়োগে বিম বাঁকা হতে চাইলে সহজেই বাঁকা হয় না, শিয়ার হতে চাইলে সহজেই শিয়ার হয় না, সহজে ভাঙে না। লোড প্রয়োগে বিমের যে কোনো প্রকার বিচ্যুতি প্রতিরোধে সামর্থ্যকে তার স্টিফনেস বা দৃঢ়তা বলা হয়। বেন্ডিং থিওরি নিরূপণের মৌলিক ধারণাগুলো। বেন্ডিং থিওরি নিরূপণে
মৌলিক ধারণাগুলো নিম্নে দেয়া হলো। বিমে ব্যবহৃত পদার্থগুলো সমসত্ব এবং অভিন্ন গুণসম্পন্ন থাকবে। বিমে উৎপন্ন পীড়ন সর্বদা স্থিতিস্থাপক সীমার মধ্যে এবং হুকের সূত্র মেনে চলবে। বিমের প্রস্থচ্ছেদ বেল্ডিং এর পূর্বে এবং পরে একই সমতলে থাকবে। বিমের উপর বা নিচের দিকে স্তর মুক্তভাবে সংকোচন ও প্রসারণ হতে পারবে। বিমের প্রস্থচ্ছেদ সর্বত্রই সমান এবং লম্বালম্বি। আনুভূমিক ফালিগুলো সমান্তরাল থাকবে। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই এর মান টেনশন এবং কম্প্রেশনে সমান থাকবে। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের গল্পগুলো নিয়মিতই আমাদের সকল গল্পগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়মিতই দেব। তো আমাদের চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেউ আনসাবস্ক্রাইব করবেন না। তো আমাদের সাথেই থাকুন এবং গল্পগুলো উপভোগ করুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। নিরপেক্ষ তল নিরপেক্ষ অক্ষ চিত্রের সাহায্যে বর্ণনা করো। বিম বেঁকে গেলে একদিকে সংকুচিত হয়ে চাপ পীড়ন এবং অন্যদিকে প্রসারিত হয়ে টান পীড়নের সৃষ্টি করে। বিমের উভয় দিকের হতে বিমের দিকে টান পীড়ন ক্রমান্বয়ে কমতে থাকে এবং এমন একটি তলে পৌঁছায় যেখানে চাপ ও টান শূন্য, অর্থাৎ কোনো পীড়ন উৎপন্ন হয় না। এই তলকে বলা হয় নিরপেক্ষ তল। আর ওই শূন্য পীড়ন বিন্দু বা তল বরাবর যে অক্ষ কল্পনা করা হয় তাকে নিরপেক্ষ অক্ষ বলা হয়। প্রমাণ করো যে আয়তাকার সেকশনের জন্য z সমান bd²/6। আয়তাকার সেকশনের জন্য zx সমান ix/y, zx সমান x অক্ষের সেকশন মডুলাস আর ix সমান সেকশনের ভরকেন্দ্রগামী s অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া। y হলো সেকশনের ভরকেন্দ্রে হতে বহিস্থ প্রান্তের দূরত্ব এবং zy সমান iy/x। সেখানে zy সমান y অক্ষের সেকশন মডুলাস আর iy সমান সেকশন ভরকেন্দ্রগামী y অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া। x হলো সেকশনের ভরকেন্দ্র হতে বহিস্থ প্রান্তের দূরত্ব। আমরা জানি আয়তাকার সেকশনের ix সমান bd³/12, অতএব y সমান d/2। পীড়ন কাকে বলে? বিমের উপর লোড প্রয়োগ করা হলে বেল্ডিং পীড়নের সাথে সাথে শিয়ার পীড়নও উৎপন্ন হয়। বিমের যে কোনো প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলে উৎপন্ন অভ্যন্তরীণ শিয়ার ফোর্সের পরিমাণকে বিমের পীড়ন বলা হয়। শিয়ার ফোর্স এবং শিয়ার পীড়ন এর মধ্যে সম্পর্ক। বিমের কোনো সেকশন শিয়ার ফোর্সকে উক্ত সেকশনে প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে গড় পীড়ন পাওয়া যায়। সর্বোচ্চ এবং গড় পীড়ন সর্বনিম্ন বলতে কোনো বিমের প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে শিয়ার স্ট্রেন্থ SS সমান VQ/IB সূত্রের সাহায্যে প্রাপ্ত মানকে সর্বোচ্চ শিয়ার পীড়ন বলে। অপরদিকে কোনো বিম প্রস্থচ্ছেদের উপর শিয়ার ফোর্সকে উক্ত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা V/A করলে এর মান পাওয়া যায়, তখন তাকে গড় শিয়ার পীড়ন বলা হয়। বিমের মিতব্যয়ী সেকশন বলতে কী বোঝায়? বেল্ডিং স্ট্রেংথ বিবেচনা করে বিমের আকার নির্ণয় করতে বিমের গভীরতা খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু বিমের চওড়া বৃদ্ধির চেয়ে গভীরতা বৃদ্ধি করলে সেকশন মডুলাস দ্রুত বৃদ্ধি পায়, তাই প্রয়োজনীয় লোড বহনের জন্য বিমের উৎপন্ন সেকশন মডুলাস হতে বেশি সেকশন মডুলাস বহন করতে পারে এরূপ বিম নির্বাচন করা। সুতরাং বিমের গভীরতা নির্ণয়ে যদি কোনো সীমাবদ্ধতা না থাকে, তবে বেন্ডিং পীড়ন বিবেচনা করে বিম ডিজাইন করলে যে সেকশন পাওয়া যায় তাকে মিতব্যয়ী সেকশন বলা হয়। মডুলাস অফ রাপচার বলতে কী বোঝায়? বিম ব্যর্থ হওয়ার পূর্ব পর্যন্ত লোড প্রয়োগে যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সৃষ্টি হয়, তার ফলে উৎপন্ন পীড়ন S=my/I সূত্রের সাহায্যে পাওয়া যায়। উক্ত পীড়নের মানকে মডুলাস অফ রাপচার বলা হয়। তো বন্ধুরা, যারা এখনও মোবাইলের সাউন্ডটি কমিয়ে নেন নাই, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটি শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন এবং আমাদের গল্পগুলো শেষ পর্যন্ত পড়তেই থাকুন। আশা করি গল্পগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।